নিশ্চয় ভালো আছে। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী শিক্ষক, কুমখালী মাধ্যমিক বিদ্যালয়, কুমখালী প্রাইভেট স্কুল। আমি আজ ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কে পাঠদান করব। তোমরা মনোযোগ সহকারে শোনো। আজ প্রথমে আমরা আলোচনা করব রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। রাষ্ট্র বলতে আমরা বুঝি রাষ্ট্র এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমতা আছে। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান চারটি: এক, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি, সরকার এবং সার্বভৌম ক্ষমতা। এবার আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। জনসমষ্টি। রাষ্ট্রের অন্যতম উপাদান আছে জনসমষ্টি। জনগণ রাষ্ট্রের প্রাণ। জনগণ ছাড়া জনসমষ্টি রাষ্ট্র গঠিত হতে পারে না। এই জনসমষ্টি কোনো নির্দিষ্ট সংখ্যা না, জনসমষ্টি কম হতে পারে, বেশি হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চীনের জনসংখ্যা 137 কোটি, অন্যদিকে সাব মেরিনা নামে একটা ছোট্ট দ্বীপ, সেখানে মাত্র জনসংখ্যা 30,000। দ্বিতীয়, নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এই ভূখণ্ড বলতে আমরা স্থলপথ, জলপথ এবং তার উপরিস্থ আকাশসীমাকে বুঝি। তবে ভূখণ্ডের আয়তন কত হবে তার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এই ভূখণ্ড কম হতে পারে, আবার বেশি হতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন যথাক্রমে প্রায় 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। এবার তৃতীয়, সরকার। রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান আছে সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। চতুর্থ, সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। এবার আমরা তৃতীয় প্রশ্ন, নাগরিক বলতে আমরা কি বুঝি। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে আমরা নাগরিক বলি। পূর্বে নগরে বসবাসকারীকে আমরা নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্র অধিবাসীকে বলা হতো নাগরিক। চতুর্থ প্রশ্ন, নাগরিকের বৈশিষ্ট্য। নাগরিকের বৈশিষ্ট্য চারটা। একটি রাষ্ট্রের নাগরিকত্বের 4টা বৈশিষ্ট্য লাগে। 4টা বৈশিষ্ট্য হল: প্রথমত, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য স্বীকার করতে হবে। 3, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। 4, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করতে হবে। এবার আমাদের পঞ্চম প্রশ্ন, নাগরিকত্ব লাভের নিয়ম। নাগরিকত্ব লাভের নিয়ম 2 প্রকার। একটা আছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, আর দ্বিতীয়টা আছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব, যারা জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করে তাকে জন্মসূত্রে নাগরিক বলা হয়। আর আবেদনের পরিপ্রেক্ষিতে যারা নাগরিকত্ব লাভ করে তাদেরকে বলা হয়
বিস্তারিত আলোচনা করব জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ দুই প্রকার, একটা হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। এই নীতি জন্মসূত্র নীতি, এই নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের হোক না কেন সন্তান মা বাবার দেশের নাগরিক হবে, নাগরিকত্ব লাভ করবে। কোনো মা বাবার সন্তান যদি বিদেশে জন্মগ্রহণ করে সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ জনগণ এই নীতি অনুসরণ করে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি দেশের মা বাবার সন্তান যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে তবে সে ফরাসি বা জাপানি দেশের নাগরিকত্ব লাভ করবে। অন্যদিকে কোনো বাংলাদেশি বা ভারতীয় মা বাবার সন্তান যদি জাপানে বা ফরাসি জন্মগ্রহণ করে তবে সে বাংলাদেশের নাগরিক হবে। দুই, জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সে দেশের নাগরিকত্ব লাভ করবে। এই নীতি জন্মস্থানের উপর ভিত্তি করে হবে, নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশের মা বাবা কোনো সন্তান আমেরিকা জন্মগ্রহণ করলে সে আমেরিকার দেশের নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। এবং দুই, অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। এই পদ্ধতিতে এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক দেশের নাগরিক সহজেই অন্য একটি দেশের নাগরিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে এটা সম্ভব। এবার নাগরিকত্ব অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে তার কিছু শর্ত পালন করতে হয় বা পূরণ করতে হয়। এগুলো হচ্ছে ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে, দুই, ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে, তিন, ওই রাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করে, চার, ওই রাষ্ট্রে চাকরিরত থাকে, ওই রাষ্ট্রের ভাষা জানে, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করে, ভালো চরিত্রের অধিকারী হয়, উন্নততর দক্ষতার অধিকারী হয়, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। এবার আমরা জানবো দ্বি নাগরিকত্ব বলতে কি বোঝো। একই ব্যক্তি দুইটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বি নাগরিকত্ব বলা হয়। কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক বলে গণ্য হবে। অন্যদিকে মা বাবা বাংলাদেশি হয় সে বাংলাদেশের নাগরিকও হতে পারে। এক্ষেত্রে সে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন সে যদি মনে করে যে আমি দুটি দেশের নাগরিকত্ব লাভ করবো তাহলে সে পারে। আর যদি মনে করে যে আমি দুটি দেশের নাগরিকত্ব লাভ করবো না, আমি একটি দেশের নাগরিকত্ব লাভ করবো, তখন সেও পারে। তার ইচ্ছা, আর যদি ইচ্ছা করে আমি দুটি দেশের নাগরিকত্ব লাভ করবো তাহলে সেটাও পারে। এবার আমরা বলবো নাগরিক ও বিদেশি। বিদেশি বলতে আমরা কি বুঝি? একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়াও বিভিন্ন দেশের লোক বসবাস করে। কেউ আসে চাকরির জন্য, কেউ আসে ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ আসে পড়াশোনা করার জন্য অবস্থান করে। এরা বিদেশি হিসাবে পরিচিতি হয়, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না, কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে। কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকার কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। এটা আমরা বুঝি এরা বিদেশি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, সুন্দর